নতুন বাংলাদেশে কেমন আছে ইমতিয়াজ বর্ষণ? প্রত্যাশা যেটা ছিল তার সাথে প্রাপ্তির আসলে অনেক গরমিল। এতগুলো ছেলে ছাত্র জনতা প্রাণ দিল, সেটা আমরা এত দ্রুত ভুলে গেছি বা ভুলে যাচ্ছি, এটা আমাকে অনেক কষ্ট দেয়। মুক্তিযুদ্ধের ফসল ভোগ করা শুরু করেছে, তখন আমরা দেখছি সবগুলো এলিট। আসলে এতগুলো এলিটকে যুদ্ধ করেছিল। বর্ষণের জীবন দর্শন কি? আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। আর ইউ এ মেথডিক অ্যাক্টর আর ইউ এ ডিরেক্টর অ্যাক্টর? অবশ্যই ডিরেক্টরস অ্যাক্টর, কারণ আমি কখনো স্টেরিওটাইপ বা টাইপ কাস্ট হতে চাই না। হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর অ্যান আর্টিস্ট টু হ্যাভ দ্যাট টেকনিক্যাল নলেজ? এটা আসলে একজন আর্টিস্টের দরকার হয় না কিছু জানার। ইনফিরিয়রিটি বা সুপিরিয়রিটি কমপ্লেক্স ক্রিয়েট করে কি না ইউনিটের সাথে? এটা হয়। আমি একটা কমিটিতে আছি এখনো পর্যন্ত, কিন্তু কার্যক্রমের দিক থেকে আমি যদি বলি খুব একটা আসলে ইফেক্টিভ না। এই পৃথিবীতে ইমতিয়াজ বর্ষণ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? আমার মাকে মিস করি, আমার বাবাকে খুব বেশি। নিজেকে চিনুন, নো ইয়োর সেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। নতুন বাংলাদেশে কেমন আছে ইমতিয়াজ বর্ষণ? এই যে এত বড় একটা চেঞ্জ বাংলাদেশে হইল, শিল্পী হিসেবে, মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে, মানে কি মনে হয় আমরা আসলে আমাদের প্রাপ্তিটা কতটুকু, আমরা আসলে কতটুকু পাইছি? প্রাপ্তির জায়গাটা তো আসলে হিসেব করবো আরো পরে গিয়ে। হুম। তবে প্রত্যাশা যেটা ছিল হুম। তার সাথে প্রাপ্তির আসলে অনেক গরমিল। আবার আমি কিছুটা আশাবাদীও, যেমন ধরেন পৃথিবীর কোথাও ওভারনাইট সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এটা আমি একেবারেই বিশ্বাস করি না। কারণ আমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ। আমরা 50 বছরে 30 বছর একবার জেগে উঠি, তারপর আবার যেই লাউ সেই কদুতেই পরিণত হই। তো আমরা খুবই অতীত দ্রুত ভুলে যাওয়া একটা জাতি। তো এতগুলো মানুষ মরল, এতগুলো ছেলে ছাত্র জনতা প্রাণ দিল, সেটা আমরা এত দ্রুত ভুলে গেছি বা ভুলে যাচ্ছি, এটা আমাকে অনেক কষ্ট দেয়। হয়তো আমরা এত বেশি চাই, এত বেশি এতদিন কেন চাই নাই, এখন কেন আমরা চাইছি? এটা শুরুতে আসলে যে ডিসিশনগুলো নেওয়া উচিত ছিল সেগুলো আমরা নিতে পারি নাই। শুরুতে যেহেতু এই ভুলগুলা হয়ে গেছে সেটার মাসুল আমরা দিচ্ছি। যে একটা জাতীয় সরকার গঠন হয় নাই, একটা চার্টার আমরা জুলাই চার্টার আমরা ডিফাইন করি নাই। আমরা 1.5 মাসের মাথা থেকে যে যার পথে হাঁটা শুরু করছি, ঐক্যটা ভেঙে গেছে। তোর কি মনে হয় যে শুরুর ভুলগুলাই আমাদেরকে এখন ভোগাচ্ছে? অ্যাবসলিউটলি। এবং এই বর্তমান সংবিধানের আন্ডারে বর্তমান সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার চলছে। তো তো ওরা কোথায় গিয়ে যেন একটা বাউন্ডারির মধ্যে আবদ্ধ হয়ে গেছে, এর বাইরে ওরা যেতে পারছে না। অথচ এত বড় একটা রেভলিউশন ঘটে গেছে, যেটার জন্য কোনো সংবিধান লাগেনি, যেটার জন্য কোনো আইন লাগেনি, শুধু মানুষের আবেগ, ইমোশন। এবং সংবিধানে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই, কোনো টার্ম নাই, কিছু নাই। তো এখন আমরা খুব সংবিধান প্রেমী হয়ে আমরা সংবিধান প্রেমিক হয়ে গেছি। আর এখন নির্বাচনের দিন, মানে আলটিমেটলি যেটা আমার কাছে, আমারও দুঃখ যেটা লাগে যে এতগুলো মানুষ মারা গেল, এত এত মানুষ আহত হলো, আমরা দিন শেষে ওই যে জায়গায় ছিলাম ওই জায়গায় আমরা রয়ে গেছি। ওই জায়গায় এমন লাগছে যেন শুধুমাত্র নির্বাচনের জন্যই যেন এত বড় অধ্যায় হয়েছে। আপনারা এত বছর যেহেতু নির্বাচনগুলো মেনে এসেছেন, এখন আপনাদের খুব কষ্ট হচ্ছে এখন মানতে। অথচ জুলাইয়ের যে আন্দোলন, তার যে প্রধান স্টেক হোল্ডার, তার সাথে কিন্তু আপনারা অনেকেই স্টেক হোল্ডার, প্রধান স্টেক হোল্ডার না, কিন্তু ওরাই সবচেয়ে বেশি দাবি করছে নির্বাচন। হ্যাঁ, নির্বাচন, আমরা নির্বাচন মুখী একটা জাতি, নির্বাচন আমরা পছন্দ করি। না, নির্বাচন অবশ্যই দরকার, বাট নির্বাচনটাতে যেতে হলে তো আমাদেরকে ওই পরিবেশটা, যেই প্রবলেমগুলো আছে, যে কারণে বাংলাদেশে 3টা নির্বাচন হয় নাই, বা নির্বাচন হলেও নির্বাচনের মাধ্যমে আমরা আসলে যোগ্য প্রতিনিধিটাকে কখনো পাই না, আমরা অযোগ্য প্রতিনিধি পাই। এই জিনিসগুলো আমরা ফিক্স না করে আবার নির্বাচনে যাচ্ছি, এবং আমরা আবার ঘুরে ফিরে যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাতেই যাব। এবং আমার মনে হয় শোষণ আমাদেরকে ছাড়বে না, আমরা আবার শোষণের পথে, শোষিত হবার পথে এগিয়ে যাচ্ছি। এটা আমার পার্সোনাল ফিলিং আর কি। আমিও কাইন্ড অফ আপনার সাথে একমত। আমরা মনে হয় জাতি হিসেবে এরকম, আমরা দিন শেষে মনে হয় যে একটা পর্যায়ে গিয়ে আমরা খুব অস্থির হয়ে যাই, তারপরে
যেটা একেবারে অসাধ্য সেটাই অসাধ্যটা আমরা সাধন করে বসি, তারপর কি করব আমরা আসলে জানি না। সেই জানি নার কবলেই আমরা বারবার পড়ি, বারবার পড়ছি। ওখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে যতটুকুন কিছু মানুষের আগ্রহ, কিছু মানুষের লোভ, এই পৃথিবী যেভাবে এগিয়ে চলে তার সাথে একটু করে টাচ, এভাবেই করে আমরা এগিয়ে চলেছি। আদারওয়াইজ আমাদের একই সময়ে কিন্তু সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা আগে পিছে করে ওরা অনেক আগে গেছে। কিন্তু ওরা লাস্ট 50 ইয়ার্সে ওরা যেই পরিমাণ ওদের অগ্রসরমানতার যাত্রা, তার সাথে তুলনা করলে আমরা যেন আকাশ আর পাতালের পার্থক্যের মধ্যে পড়ে গেছি। তার মানে আমাদের ওই সময়ের নেতারা যাদের হাতে ক্ষমতা ছিল তারা ভিশনারি ছিল না, তাদের ভিশন খুবই উইক ছিল। আমার খুব খারাপ লাগে ওই যে ফেসবুক একটা ক্লিপ খুব ভাইরাল এখন, একটা বেলুচিস্তানের একটা মেয়ে বলতেছে যে আমরা বেলুচিস্তানের মানুষ বাঙাল না, আমরা আমাদের শহীদদের ভুলে যাই না। আমরা সবসময় আমাদের শহীদদের ভুলে যাই, এবং আমাদের এই জাতির এই বদ্বীপের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে জীবনের মূল্য নাই। জীবনের প্রাণের একটা হিউম্যান বিইং বা একটা মানুষের প্রাণের যে মূল্য সেটা নাই, দিতে পারি না দেখেই আমাদের আজকে এই পরিণতি। ওই মেয়েটার বক্তব্যটা আমিও শুনেছি, ওটাও খুবই ইমোশনাল। ও হয়তো বা ওর জাতিকে উদ্বুদ্ধ করার জন্য কথা বলছে, কিন্তু এটা ট্রুথ যে ওরা এত বছর 70 বছরে ওরা স্বাধীন হইতে পারে নাই। আমরা পাকিস্তান থেকে 24 বছর এই স্বাধীন। হ্যাঁ, এটা আমাদের একটা পাওয়া। আমি ওই চাওয়াকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমাদের সাথে এমন অনেক কিছু ঘটে গেছে, আমাদের এখানে 50 বছরে এমন অনেক কিছু ঘটে গেছে। কারণ আপনি যদি ধরেন খালেদ মোশাররফের ক্লিপসগুলো যখন আমরা দেখি, ভিডিওগুলো আমরা যখন মুক্তিযুদ্ধের ভিডিও যতটুকুন পাওয়া যায় তা থেকে আপনি দেখবেন ম্যাক্সিমাম লুঙ্গি পরা, সাধারণ যোদ্ধারা লুঙ্গি পরা, যারা লুঙ্গি পরাও বুট পরেও যুদ্ধ করতে পারে না। তখনকার যারা আর্মি মিলিটারি ফোর্সে ছিল ওদের বক্তব্য দেখলেই বুঝবেন যে ওরা বুট পরতেই জানতো না, বুট পরে যুদ্ধ করতেই জানতো, বুট পরে ওরা দৌড়াইতে পারতো না। ওদের নানা ডিফিকাল্টিস হতো, কারণ ওরা রেগুলার সৈনিক না। ওদের হয়তো 10 দিন 15 দিন ট্রেনিং এ ওরা যুদ্ধের। ম্যাক্সিমাম দেখবেন লুঙ্গি পরা চাষা, খেটে খাওয়া লোক গ্রামের। কিন্তু আপনি যখন মুক্তিযুদ্ধের ফসল যখন ভোগ করা শুরু করছে, এলিটরা করছে, আপনি তখন ওই প্রান্তিক পর্যায়ের ওই চাষিকে আপনি আবার চাষ করতে চলে গেছে, চলে গেছে, তার অতটুকুনি চাওয়া, খুব বেশি চাওয়া ছিল না। কিন্তু আপনি যখন মুক্তিযুদ্ধের ফসল ভোগ করা শুরু করেছে, তখন আমরা দেখছি সবগুলো এলিট। আসলে এতগুলো এলিটকে যুদ্ধ করেছিল না। এখন কে যুদ্ধ করেছিল, কে যুদ্ধ করে নাই, সেটা নিয়ে তো এখন একটা মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে, আমাদের জীবনের সর্বোচ্চ অর্জন, বাঙালির জাতি এর চেয়ে বীরত্বের গল্প, এর চেয়ে বীরত্ব করার মতো কাহিনী আমাদের জীবনে আর নাই। আমাদের অর্জন, আমাদের শ্রেষ্ঠ অর্জন। এইটারই স্পিরিট অন্য ধরনের। এটা স্পিরিটটাকে তো সবাই যার যার মতো করে ইউজ করে। আমাদের দুর্ভাগ্য এখানে, এক পার্টি বলে যে শেখ মুজিবুর রহমান না হলে বাঙালি জাতি স্বাধীন হতো না, এক পার্টি বলে যে জিয়াউর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো। বাট ওরা তো সবাই বিভিন্ন স্টেক হোল্ডার ছিল। সেক্টর কমান্ডার কর্নেল তাহের মারল আমাদের খালেদ মোশাররফকে মারল তাহেরকে মারল জিয়াউর রহমান। আমাদের আপনার সেক্টর কমান্ডাররা যারা একসাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছে, তারাই একজনকে মেরে ফেলছে। 71 থেকে 75 কি আমরা সবাই জানি। শেখ মুজিবুর রহমান পুরো ফ্যামিলি সহ তাকে মেরে ফেলা হইলো, জিয়াউর রহমানকে প্রাণ দিতে হইলো, এরপরে এরশাদ নিল ক্ষমতা, এরপরে যে ভঙ্গুর গণতন্ত্র শুরু হলো, সেই গণতন্ত্রের ফসল তো আমরা দেখলাম যে আমরা আসলে কোথায়। যাক, আমরা পলিটিক্স থেকে বেরোয় আসি। বর্ষণের জীবন দর্শন কি? আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। সিম্পল বলতে, যখন আপনার চাহিদার মাত্রাটা অনেক বেশি হবে, তখন আপনার পার্সোনাল দর্শনের জায়গায় এমন অনেক কিছু যুক্ত হবে যার সাথে আপনার হয়তো অনেক বেশি নেগেটিভিটি জড়িত। আপনাকে হয়তো অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। যখনই আপনি কম্প্রোমাইজের গল্প আসবে, তখনই অন্যায়কে মেনে নেওয়ার গল্প আসবে, তখনই আপনি সৎ থেকে অসততা, সততা এদিকে বেশি ঝোঁকার প্রবণতা আসবে। এটা ওভারঅল সব দিকেই আমাকে আসলে গ্র্যাব করার, বা অথবা আমি একটা ফাঁদে পড়ে যাবো, এর চেয়ে আমি একটা সিম্পল লাইফ লিড করি। আমি হলাম সেই দর্শনে বিশ্বাসী, আপনি যদি অনেস্ট থেকে আপনার ইচ্ছাটা, আপনার কাজটা আপনি চালিয়ে যান, একদিন না একদিন আপনি তার রেজাল্টটা পাবেন। রেজাল্টটার হয়তো আপনার জন্য পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। নেগেটিভটাই যে আপনি আসলে কাজটা পারেন না, আর রেজাল্ট যখন পজিটিভ আসা শুরু করবে, সেটা কি হবে এটা নোবডি নোস। ইমতিয়াজ বর্ষণ কি নিজেকে একজন ভার্সেটাইল অ্যাক্টর মনে করে, নাকি আসলে তার কিছু জনরা আছে যে এই জনরাতে সে কমফোর্ট ফিল করে? না, আমি যেহেতু প্রফেশনাল অ্যাক্টর, তো ভার্সেটিলিটি এর মধ্যে আমাকে থাকতে হবে, কারণ আমি কখনো স্টেরিওটাইপ বা টাইপ কাস্ট হইতে চাই না। তো এটা যেহেতু আমার প্রফেশনের একটা পার্ট,
ক্যারেক্টার নিয়ে অ্যানালাইসিস করা, ক্যারেক্টার নিয়ে ডিজাইন করা। ডিরেক্টর আমাকে যখনই ডাকবে, যেই ক্যারেক্টারের জন্য ডাকবে, আমি ওই ক্যারেক্টারটাই আসলে পোর্ট্রে করার ঠিকঠাক মতো চেষ্টা করব। আমার নিজস্ব ইমাজিনেশন, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি এবং ডিরেক্টরের কনসালটেন্সি নিয়ে আমি ক্যারেক্টারটা দাঁড় করাবো। তাতে যদি আমার ভার্সেলিটি, মানে আমার অনেক বেশি স্টাইলিশ বা ভার্সেটাইল অ্যাক্টিং দাঁড়ায়, তাতে দাঁড়াবে। তো আমি নিজেকে কোনো মানে নির্দিষ্ট জনরায় আসলে রাখতে চাই না। আর ইউ এ মেথডিক অ্যাক্টর অর আর ইউ এ ডিরেক্টরস অ্যাক্টর? অবশ্যই ডিরেক্টরস অ্যাক্টর। আপনি যেভাবেই অ্যাক্টিং করেন, এটা একটা মেথডের মধ্যেই পড়ে। আমি এটা, মানে আপনি ধরেন যেই অ্যাক্টর মেথড সম্পর্কে জানে না, সে আসলে না জানলেও মেথডই সে কোনো না কোনো ভাবে ফলো করে। কোনো মেথড সে আসলে ফলো করে। যে একেবারেই ধরেন লাউড অ্যাক্টিং করতে যায়, ওভার অ্যাক্টিং করতে যায়, তার মেথডটা তখন হয়তো বা উইক হয়ে যায়, তার মেথডে সে হয়তো বা ফেইলিওর হয়। বাট মানে ক্যারেক্টার অ্যানালাইসিস দিন শেষে অ্যাকচুয়াল প্রসেসটা একই। ধর তোর কাছে 2টা অফার আসলো সমসাময়িক, একটা একদম পিওর, একদম 100% কমার্শিয়াল, বিগ বাজেট, আরেকটা আসলো ভেরি ক্যারেক্টার ড্রিভেন। একটা হয়তো বা তুই বুঝতে পারতেছিস যে এটা করলে এই ছবি ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর আরেকটা হলো যে ইটস ভেরি ক্যারেক্টার ড্রিভেন, স্টোরি ড্রিভেন, ইট হ্যাজ দ্য অপরচুনিটি টু গো অ্যাব্রড ইন দ্য ডিফারেন্ট ফেস্টিভ্যাল। একই সাথে আসছে, ইউ হ্যাভ টু চুজ ইদার অর, কোনটা চুজ করবি? আমি অবশ্যই ইন্ডাস্ট্রি ফিল্মটাকে আগায় রাখবো। এনি স্পেসিফিক রিজন? দেখেন, ইন্ডাস্ট্রি ফিল্ম হলো যে শুধু আমার একার জন্য লাভবান হয় না। ইন্ডাস্ট্রি ফিল্ম করতে গেলে প্রডিউসারের অংশ থাকে, হল মালিকের অংশ থাকে, অনেকগুলো ক্রু, আর্টিস্ট, ওদের পারপাস সার্ভ হয়। তো আমি একটা ছবিতে একটা ডিরেক্টর আর আমি একজন যদি শুধু গ্লোরিফাইড হই, বাকিদের জন্য কিছু হইল না, এই ক্ষেত্রে আমার কোনো দ্বিধা সংকোচ নাই না। ওনার সাহায্যে প্লেড এ ভেরি, মানে আমি বল টাফ ক্যারেক্টার বলবো না, আমি বলবো যে ইট ওয়াজ ভেরি ডিপ ক্যারেক্টার। আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ রিয়েলি ডিপ, অ্যান্ড আই এম শিওর ইউ হ্যাভ প্লেড লটস অফ আদার ভেরি ডিপ ক্যারেক্টার্স। হাউ ডু ইউ প্রিপেয়ার? তো একটা পার্সোনাল ওয়ে অফ আছে, একটা ক্যারেক্টার প্লে করার আগে হাউ ডু ইউ প্রিপেয়ার? অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার প্লে করার আগে আমাকে সবচেয়ে বেশি যেটা হেল্প করে সেটা হলো স্ক্রিপ্ট। ওখানে স্ক্রিপ্টেই আসলে অনেক কিছু নির্ধারণ করে দেয় আসলে ক্যারেক্টারটা কিভাবে যাবে। আমি বেসিক স্ট্রাকচার, বেসিক ইমোশন, ডিজাইনের বেসিক পার্টটা আমি আসলে স্ক্রিপ্ট থেকেই নেই। তারপর আসলে আমার অবজারভেশন, আমি এইরকম ক্যারেক্টার আমি কোথায় কোথায় দেখেছি, আমি আশেপাশে আমাদের এই ক্যারেক্টার ছিল কিনা, আমি ওদের ওই আইডিয়াসগুলো আমি নিজের মধ্যে ইনপুট দিয়েছি। সো তোর সেলফ প্রিপারেশন যেই মোডটা, ওইটাতে তাহলে স্ক্রিপ্ট অনেক বেশি ডমিনেট করে। ডেফিনেটলি স্ক্রিপ্ট আমাকে অনেক বেশি হেল্প করে। আমাকে না, আমার মনে হয় সব আর্টিস্টই স্ক্রিপ্ট করে এটা, কারণ একটা ক্যারেক্টারের বেসিক ইনফরমেশন তো আমি স্ক্রিপ্ট থেকে পাই, স্ক্রিপ্ট রাইটার থেকে পাই, দেন আমি পাই ডিরেক্টর থেকে, দেন আদার কো-আর্টিস্ট থেকে। এইটা একেবারে বেসিক মেথড। তো আমিও বেসিকটাই আসলে ফলো করি। তারপর আশেপাশে আমার অবজারভেশন, আমার ইমাজিনেশন, আমার এতদিনের একটা এক্সপেরিয়েন্স, সবকিছু মিলাই দেন ওটা আমি রান করার চেষ্টা করি। যখন দেখি যে না ডিরেক্টর এটাতে অ্যাকসেপ্ট করছে, দেন আমার মনে হয় তখন আমার জন্য দরজাটা আরো বেশি খুলে যায়। Before you came to acting, so far I know you are an assistant director to Atik ভাই। তো আমি যেটা তোর সাথে কাজ করতে যে আমার যেটা অনুভূতি হয়েছে যে ইউ আর টেকনিক্যালি ভেরি সাউন্ড, মানে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেন্স, দ্য লাইট, দ্য ক্যামেরা পজিশন। হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর অ্যান আর্টিস্ট টু হ্যাভ দ্যাট টেকনিক্যাল নলেজ, এটা আসলে কতটুকু হেল্প করে, আর এই টেকনিক্যাল নলেজটা কি আসলে সেটে কোনো ইনফেরিটি বা সুপিরিয়রিটি কমপ্লেক্স ক্রিয়েট করে ওই ক্রিয়েটিভ টিমের সাথে? তো কি মনে হয়, মানে হোয়াটস ইউর ওপিনিয়ন? এটা আসলে একজন আর্টিস্টের দরকার হয় না এত কিছু জানার। এটা অ্যাবসলিউটলি ওর যদি জেনে থাকে সেটাও প্লাস। তো আমি যেহেতু অ্যাসিস্ট করছি, তো সামহাও আমাকে ওই জগৎটার সাথে থাকতে হয়েছে বলেই আমি জানি। আমি যদি নাও জানতাম এটাতে আমার কিছু যেহেতু আসতো না। এবং কারণে অনেক সিনিয়র আর্টিস্টও দেখি ওরা ওইটা নিয়ে বদারই না। তো আমার আসলে হয় কি, আমি সামহাও আমি এটার মধ্যেই ছিলাম অনেক বছর। তো আমার সবচেয়ে ভালো বন্ধুতা হয় এই জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সাথে, ক্রু টিমের সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ অটোমেটিক হয়ে যায়। ইনফেরিটি বা সুপিরিয়রিটি কমপ্লেক্স ক্রিয়েট করে কিনা ইউনিটের সাথে, ক্রিয়েটিভ ইউনিটের সাথে? যখন দেখি এরকম প্রবলেম হয় তখন আমি চেপে যাই।
এটা হয়। এইটা অনেক ক্ষেত্রে অনেকেই মানে ধরেন নিতে পারে না, কেউ আবার উইলিংলি নেয়, কেউ আবার একটু তখন আমি না এখানে আসলে বলা যাবে না, তখন আমি চেপে তাহলে এটাকে একটা ডিসকমফোর্ট ক্রিয়েট করে তুই যদি বুঝতে পারতেছিস যে আহ, এই সিকোয়েন্সে এনাফ কাভারেজ হয় নাই বা লেন্সটা আসলে ঠিক না, এই শটের জন্য এই লেন্সটা না। হ্যাঁ, আমার একটু ডিসকমফর্ট হয়। এটা একটু হলো হইছে কি আসলে আমি যেহেতু টুকটাক আমি বিষয়টা সম্পর্কে জানি, তখন আমাকে একটু পীড়া দেয়। ইস, এটা একটু বেটার কইতে পারতো। তখন কি তুই কখনো অ্যাপ্রোচ করো ক্রিয়েটিভকে যে ভাই তোমরা কি এটা চিন্তা করছো কিনা? ওটা আমি আসলে ম্যান টু ম্যান ভেরি করি। যদি গাড়িতে দেখেন, যদি দেখি যে সে আপনার মতো কেউ থাকলে আমি হয়তো বলে ফেলবো। হ্যাঁ। মানে আপনার তো দাঁড়িয়ে দেখেন, যদি দেখি যে না আসলে ডিরেক্টর এটা নিয়ে দিতে পারবে না, দিলে এটা আসলে উইলিং নাও নিতে পারে, তখন আমি আসলে আচ্ছা এটা ওদের ব্যাপার, ওরা সামলাবে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকগুলা কমিটি হলো, অনেক অনেক কমিটি রিসাফেল করে, যেসব কমিটি আমরা জীবনে নামও শুনি নাই বা নাম জানতাম না যেরকম একটা কমিটি আছে। রিয়েলি এরকম একটা কি বলে জাতীয় না অনুদান আর ইয়েটা জানতাম, বাট এরকম একটা জাতীয় পরামর্শ কমিটি আছে, এই কমিটি আছে, এই যে এত এত কমিটি হলো, দেশি ছবি দেখার একটা হ্যাঁ মানে এত এত কমিটি আছে, হ্যাঁ। তোর কাছে মনে হয় যে ওরা এই যে কমিটিগুলো এগুলো আসলে কতটুকু মানে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে, আর যদি না নিতে পারে প্রতিবন্ধকতাগুলা কি কি? সোফার আই নো ইউ আর টু কমিটিজ। আমি একটা কমিটিতে আছি এখনো পর্যন্ত, কিন্তু কার্যক্রমের দিক থেকে আমি যদি বলি খুব একটা আসলে ইফেক্টিভ না। যতটুকুন আমাদের কার্যক্রম থাকার কথা ছিল ততটুকুন না। সো ইনভলভমেন্ট যেহেতু অতটুকু নাই, তো দিন শেষে কমিটি যখন মিটিং হয়, তখন আমার যদি অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল কাজ যেটা শুটিং অ্যাক্টিং, এটার বাইরে যদি আসলে সময় থাকে, আমি আসলে ওই মিটিংগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর যদি শুটিং থাকে তখন আসলে আমার যাওয়া হয় না। তাহলে কি ব্যাপারটা এই লাইক এনি আদার গভর্নমেন্ট, এই সরকারও সংস্কৃতি, নাটক, সিনেমা, শিল্প, সাহিত্য এগুলো নিয়ে যতটা ওরা তাদের আগ্রহ প্রকাশ করছে, তারা আসলে অতটা করতে পারে নাই নানা কারণে, নাকি আসলেও অন্যদের মতো ওদের আগ্রহ নাই, ওরাও এটা একটা জাস্ট একটা ব্লাফ ছিল? এখানে কি আমলাতন্ত্র একটা অনেক বড়? একদমই 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 আমলাতন্ত্রই একটা বড় জটিলতা। মানে আমরা ওরা আসলে চায় কি? আমলা না, এক কথায় যদি আসতে যে ওরা আসলে কি চায় জানি না, আমি বুঝি না। বোঝা যায় না। মানে ওরা ওরা আসলে ওরা কি জানে ওরা কি চায়, নাকি ওরা চায় যে কোনো কিছু পরিবর্তন যেভাবে আছে ওদের সাথে তো আমাদের সচিবালয়ে না গেলে তো আর দেখা হয় না, পার্সোনালি তো কারোর সাথে সম্পর্ক নাই। যখন যাই মিটিংয়ে সবকিছু ভালো দেখি, ওকে হচ্ছে গুড, সিঙ্গারা রাখা হয়, আবার চলে আসি। তারপর শেষ পর্যন্ত গিয়ে যখন দেখি আমরা তো আসলে কেউ খারাপ চাই না, আমাদের না। অ্যাবসলিউটলি আমার কোনো স্বার্থ নাই। আমরা যারা ওখানে ইনভলভ হয়েছি আর কি, আমরা ভালোটার জন্যই করতে গেছি। আমরা কয়েকটা সংস্কারের জন্য কয়েকটা দাবি করেছিলাম, ওগুলো আসলে মানা হয়নি দিন শেষে। তো না তো মানে আমি যে মানে এই যে চলে আসলাম, আমি অনেক ভাবছি, যদি আমি খুব ইনিশিয়াল স্টেজে বের হয়ে আসছি, ব্যক্তিগত কারণ ছিল, আরো কিছু কারণ ছিল যেগুলো নিয়ে আমি কথা বলি নাই, বাট এখন মনে হয় যে আমি ডিসিশনটা রাইট নিচ্ছিলাম। আমার সময়টা নষ্ট হতো, এই যে সময়টা নষ্ট হতো, যে আসলে তো কিছুই করতে পারতাম না, ফ্রাস্ট্রেশন আরো বাড়তো। বাট এটা খুব কষ্ট লাগছে আমার যে আসলে যেমন আমাদের অনুদান সংস্কার কমিটির একটা অন্যতম বড় দাবি ছিল যে যেহেতু এটা ফিল্ম গ্র্যান্ড, তো আমরা বলেছিলাম যে ফিল্ম গ্র্যান্ডটা একটা গ্র্যান্ড কমিশন হোক, আর যেখানে আসলে অ্যাবসোলিউট ফিল্ম নিয়ে ফিল্মের লোকদের প্রায়োরিটি থাকবে, যেখানে সাচিবিক দায়িত্ব পালন করার জন্য একজন বা দুজন সচিব যদি দরকার হয় তারা থাকুক, এর বাইরে আসলে সচিবদের বা গভর্নমেন্টের লোকদের ওখানকার মধ্যে ইনভলভ হওয়ারই দরকার নাই, যেহেতু আপনারা ফিল্ম রিলেটেড লোক না। এটা আমাদের অন্যতম একটা দাবি ছিল, এটা শেষ পর্যন্ত আমরা করতে পারিনি। আগে যা ছিল ওই 12 জনের কমিটিতে 7 সচিব, এফডিসির এমডি, ওখানকার এমডি, এই সেই কুইলের 7 জন, ওরা আন্ডারে যতগুলো উইং ইনস্টিটিউট আছে, উইং আছে, ওগুলোর প্রতিনিধি, আবার কিছু স্টেক হোল্ডারদের প্রতিনিধি, পরিচালক সমিতি, ওগুলো, আর ঘুরে বেরিয়ে 4-5 জন এদিক থেকে। তো ওটা আসলে রেশিওতে গিয়ে না এই ক্রিয়েটিভ সাইডটা আসলে কম পড়ে যায়। তো আমরা বলেছিলাম যেহেতু একটা ক্রিয়েটিভ, এখন স্ক্রিপ্টের মেরিট আপনি বা আপনারা যারা অন্য বিভিন্ন, হয়তো আপনি পাট মন্ত্রণালয় থেকে আসছেন,
আপনি বস্ত্র মন্ত্রণালয় থেকে আসছেন, আপনি ধর্ম মন্ত্রণালয় থেকে আসছেন, আপনি একটা স্ক্রিপ্টের ম্যারিট বুঝবেন না, কিন্তু আপনি না বুঝে একটা স্ক্রিপ্টে মার্কিং করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে রেশিওতে দেখা গেল একটা ডাল স্ক্রিপ্ট অনেক সময় ভালো মার্কস পেয়ে যায়। তো আমরা আরেকটা দাবি করেছিলাম যে ফুল গ্র্যান্ড দেন, ভালো কথা। আমাদের দেশে অনেক নির্মাতা আছেন যারা ছবি শুরু করেন শেষ করতে পারেন না। তো আমরা একটা পোস্ট প্রোডাকশন গ্র্যান্টের জন্য খুব চেয়েছিলাম, সেটা 10 লাখ হোক, 15 লাখ হোক, 20 লাখ হোক, একটা পোস্ট প্রোডাকশন গ্র্যান্ট। যেই গ্র্যান্ট কমিটি আপনার স্ক্রিপ্ট বাছাই করে, ওরাই ছবি দেখবে, একটা রাফ কাট দেখবে, রাফ কাট দেখে বাছাই করে যাদেরকে পোস্টের জন্য উপযুক্ত মনে করবে, অনুদান দেওয়ার মতো, তাদেরকে পোস্টে একটা গ্র্যান্ট দিবে। আর একটা বলেছিলাম যে আমাদের দেশে যেহেতু কোনো স্ক্রিন রাইটিং এর কোনো ল্যাব নাই এবং অনেক বছর ধরে আমরা স্ক্রিপ্টের খরাই ভুগতেছি, আমাদের ভালো গল্প হয় না, আমাদের ফিল্ম টেকনিক্যালি হয়তো আমাদের ছেলেরা করতে করতে একটা স্কিল ডেভেলপ করে গেছে, কিন্তু আমরা গল্প বলার ক্ষেত্রে একটু দুর্বল জায়গায় আছি। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা স্ক্রিপ্টে গ্র্যান্ট দেব। তো ওনারা আমাদের ব্যাপারটা বুঝতেই পারে, ওনার স্ক্রিপ্টে গ্র্যান্ট দিয়ে আমরা কি করবো, স্ক্রিপ্ট নিয়ে আমরা কি করবো, আমাদের ইন ডেভেলপমেন্টে যে গ্র্যান্ড থাকতে পারে, হ্যাঁ স্ক্রিপ্ট ডেভেলপমেন্টে যে একটা গ্র্যান্ট থাকতে পারে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ ফিল্ম ইজ দ্য স্ক্রিপ্ট। হ্যাঁ, তো সেইটা আসলে আমরা বোঝাইতে সক্ষম হয়নি ওনাদেরকে। আরেকটা আমাদের দাবি ছিল যে কিছুটা পূরণ হয়েছে, মানে এটা আসলে ধরেন একটা ছবির শুরুতে আপনি যদি কাউকে মাত্র 20 বা 30% টাকা দেন, তাহলে সে না করে পারে এটা শুরু করতে, না মানে টাকাটা পুরো ওয়েস্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলেছি ওই টাকাটার পরিমাণটা একটু বাড়িয়ে দেন, 40 বা 50%, 40 বা 50% দিন, যাতে অ্যাটলিস্ট তো যে ওইটা মেনেছে, ওটা রাখিগুলা বাকি পোস্ট প্রোডাকশন গ্র্যান্ড, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, ওটা আমাদেরকে এক ধরনের কথা দিয়েছিল যে নেক্সট টাইম ওরা চেষ্টা করবে। আসলে ওই নেক্সট টাইমটা আর কখনো আসেনি। আমার একটা রাউন্ড আছে 7.62 লিথাল রাউন্ড, আমি 7টা শব্দ বলবো, শব্দ বলে, হ্যাঁ, যেটা মাথায় আসে কাউন্টারে লেখাটা সব ওয়েপেন, লেথাল ওয়েপন। আমি বলছি 7.62 লিথাল রাউন্ড। নারী, মিস্টেরিয়াস। অন্তর্বর্তীকালীন সরকার, আমি এখনো অপটিমিস্টিক। ভালোবাসা, পজিটিভিটি, অপরাজেয় বাংলা, ইটস কারেজ, লোভ, ইটস পার্ট অফ লাইফ, বৃষ্টি, আই লাভ বৃষ্টি, চট্টগ্রাম। এটা অনুভূতি আছে। After this round, actually it's up to you. You can ask me any questions you want. Questions if you have for me. আমার যেটা বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রি মানে যেই দিকে যাচ্ছে বা যেভাবে হচ্ছে, আপনি কি মনে করেন বছরে 1-2টা বরবাদের মতো অনেক বিগ বাজেট ছবি দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি রান করবে? আমাদের এখন যে ইন্ডাস্ট্রি ইজ ডেড, যেটা মরে গেছে, তার জন্য যে মানে একটা লোক যখন কুমায় থাকে, সে যদি হাতটাও এরকম নাড়ায়, এটাও তো পজিটিভ। তো এখন 2 ঈদে আমাদের ছবি আসে, 2 ঈদে ছবি ব্যবসা করে, ওটা দিয়েই সারা বছর চলে, সারা বছর আর কোনো মানে বড় ছবি ওইভাবে আসে না। এই প্যাটার্নটা ভাঙা উচিত, ইন্ডাস্ট্রির স্বার্থে ভাঙা উচিত, সবার স্বার্থে ভাঙা উচিত। ঈদের সময় বড় ছবি আসলো আর ঈদের সময় মানুষ হলে গেল, মানুষকে হলমুখী করতে হলে এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। আর অভ্যাসে পরিণত করতে হলে সারা বছর ব্যাপী এই ধরনের বড় বাজেটের কমার্শিয়াল এবং ভালো ছবি দিতে হবে। না, ধরেন আমাদের বাংলাদেশি মানুষের যে ইকোনমিক্যাল কন্ডিশন, আমরা আসলে প্রত্যেক মাসে অনেক 1,000-1,500 টাকা খরচ করে সিনেপ্লেক্সে ছবি দেখতে, আসলে আমাদের সম্ভব না। আর সিনেপ্লেক্স তো ঢাকা কেন্দ্রিক, ঢাকা বাইরে কয়টা, ঢাকার বাইরে কয়টাই বাস। আমার জেলা কুমিল্লাতে কোনো সিনেমা হলই নেই। সিনেমা হলই নেই, সিনেমা হল কেমন একটা, এক সময় 8টা-10টা সিনেমা, বড় বড় সিনেমা হল ছিল। তো আমরা যদি সেই জায়গায় ধরেন যেই ছবিগুলোর বাজেট কম কিন্তু একটা স্টোরি আছে, একটা স্টোরি, আমরা বাংলাদেশি দর্শক স্টোরি শুনতে পছন্দ করে এবং গান দেখতে পছন্দ করে। গান, স্টোরি, একটু ইমোশন থাকলে কিন্তু আমাদের দর্শক অ্যাকসেপ্ট করে। আমরা যদি এত বছর মানে 50-60 বছরের হিস্ট্রি দেখি, তাহলে এরকম যদি আমরা যে সিনেমাকে, আমি হয়তো বা বুটিক সিনেমা বলবো না, ধরেন ইন্ডি সিনেমা, আমার মেকিংটা অ্যাপ্রোচটা ইন্ডি, কিন্তু আমি কমার্শিয়াল, মানে আমি যখন প্রজেকশন করব এটা দর্শক দেখবে এটা কমার্শিয়াল ছবি হিসাবে। তাহলে কি এরকম অনেকগুলো ছবি বানায়, তাহলে কি আমরা যেইটা ধরেন যেই বাজেটটা আসলে এই মার্কেট থেকে টাকাটা তোলা সম্ভব, ইটস এ গুড স্ট্র্যাটেজি। এখন এই মার্কেট থেকে টাকাটা তোলা সম্ভব, এটা আমাদের মানে লেটস সে 50 লাখ টাকার মধ্যে ছবিটা বানাই, মিনিমাম 50 লাখের মধ্যে যদি আমি কভার করতে পারি, মানে অ্যাটলিস্ট সার্টেন কোয়ালিটি ধরে রাখা, সার্টেন কোয়ালিটি ধরে রাখার জন্য ওখানে অবশ্যই ধরেন প্রপার কাস্টিং হতে হবে, প্রপার
সিনেমাটোগ্রাফি প্রপার। ওই তো আমি বললাম 50 lakhs is a good indie budget. হ্যাঁ 50 lakhs is a good indie. আপনি বছরে একটা বড় কাজ করার চেয়ে যদি কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকেন, তাইলে আমাদের ইন্ডাস্ট্রি ধরেন মিউজিক ডিরেক্টর, লাইটের ক্রু, ক্যামেরা ক্রু, সিনেমাটোগ্রাফার, এডিট প্যানেল, এডিটর, সিনেমা হল, ওরা যদি সারা বছর সার্ভাইভ করে যেতে পারে, বেঁচে থাকতে পারে, তাহলে মানে বছরে একটা ছবি দিয়ে তো আসলে সার্ভাইভ করা পসিবল না এখন এটা তো তাইলে হবে কি, আমরা যদি এরকম সিনেমা বানাইতে থাকি, আমরা তো অডিয়েন্স তৈরি করতে পারবো এবং স্টার বানাইতে পারবো। অবশ্যই স্টার তৈরি করাটা ইন্ডাস্ট্রির একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা তো আসলে অনেক স্টার বানাইতেছি না। এটা অবশ্যই ইটস এ গুড থিং। আমি কখনোই আমার কাছে এই ঈদ ভিত্তিক ইন্ডাস্ট্রি আমি আই থিঙ্ক ইটস এ ভেরি রং ডিরেকশন উই আর হেডিং টুয়ার্ডস। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড আইডিয়া। উই শুড হ্যাভ মোর অফ ইন্ডি প্রজেক্টস যাতে সারা বছর এটা রান করতে থাকে। হ্যাঁ হয়তো বা ঈদের মতো এত সিঙ্গেল স্ক্রিনে চলবে না, বাট মাল্টিপ্লেক্সগুলোতে চলুক। মানে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা কি প্রত্যাশা করতে পারি সামনে ধরেন 5 বছর পর আপনি ইন্ডাস্ট্রিকে কোথায় দেখতে পাচ্ছেন? আগামী 5টা বছর বাংলাদেশের জন্য খুব খারাপ যাবে, খুব টার্মোয়েলে যাবে। আমরা সেটেল হতে পারবো না পলিটিক্যালি। সো পলিটিক্যালি সেটেল না হতে পারলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে হচ্ছে শিল্প সাহিত্যের উপর একদমই শুরুতে। বাট the abundant talent we have, young people we have, you will see lots of good projects. ওগুলা হয়তো বা লোকাল ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবে না, বা দেশের বাইরে ভালো করবে। লোকাল ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে হলে পলিসিগত কিছু রিফর্ম করতে হবে, যেটা গভর্নমেন্টকে করতে হবে। সো আগামী এই সরকার চলে যাওয়ার পর নির্বাচিত যে সরকার আসবে, তারা যদি পলিসিগতভাবে দেশের শিল্প সাহিত্য চলচ্চিত্রের জন্য রাইট পলিসি ডিজাইন করতে পারে, তাহলে আমরা হয়তোবা দেখবো যে এটা অনেকটা লিপ জাম্প দিবে। আর যদি তারা না করে, আমরা এভাবে স্ট্রাগল করতে থাকবো। দ্যাটস দ্য রিয়ালিটি। কিন্তু খুবই হার্শ রিয়েলিটি। ইটস এ ভেরি হার্শ রিয়ালিটি। এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ আর কম্পিটিং উইথ দ্য হোল ওয়ার্ল্ড রাইট নাও। এখন আর বলার, যার হাতে চরকি আছে, তার হাতে হইচই আছে, তার হাতে প্রাইম আছে, তার হাতে নেটফ্লিক্স আছে। যে দেখতেছে সে তো আর জানে না যেটা 50 লাখ টাকায় বানানো হয়েছে। সে পছন্দ হয় নেটফ্লিক্সটা কাট করে সে চরকিতে চলে যাবে, কি ভালো লাগে কাট করে সে হইচই চলে যাবে, শাট করে সে প্রাইমে চলে যাবে। সে তো আর জানে না এটার 5 মিলিয়ন বাজেট, এটার 50 লাখ বাজেট, এটার 5 কোটি বাজেট, ওইটার 50 মিলিয়ন বাজেট। ওর কাছে কন্টেন্ট ম্যাটার্স না। একটা জিনিস ধরেন, আমি যে ছোট ছবিগুলোর কথা বলছি, যখন আপনার অডিয়েন্স দর্শক আবার ছবি দেখতে অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক 50 লাখ টাকা কোটি টাকা। হ্যাঁ, অডিয়েন্স দেখবে কোথায়? অডিয়েন্সকে দেখাইতে হতো। হ্যাঁ, মানে লেটস সে আমার নিজের ওন ছবিটাই আমি কুমিল্লা শহরে দেখাইতে পারিনি। আমাকে টাউন হলে হল ভাড়া করে যেখানে স্ক্রিন লাগায় দেখাইতেছে, মানে which is not a ধরেন হল মালিকগুলো হল ব্যবসা কেন বন্ধ করেছে? কারণ ওদের তো ব্যবসা হচ্ছিল না, আর তো কোনো কারণ না। ব্যবসা না হওয়ার পিছনে একটা সংঘবদ্ধ চক্রের একটা ডিজাইন কনস্পিরেসি কাজ করেছে। অ্যাবসলিউটলি। আমাদেরকে ক্রিপেল তো আর এভাবে করা হয় নাই। 54 বছরে আমাদেরকে তো ক্রিপেল করা হয়েছে। যেটা চাওয়া হয়েছে একটা গোষ্ঠী, বাইরের এবং ভেতরের, ওরা চাইছে যে দেশের শিল্প সাহিত্য চলচ্চিত্র নিচে নামুক, তাহলে আমারটাকে এখানে প্লেস করা ইজিয়ার হবে। এখন আমরা এটাকে নিয়ে একটা রিভল্ট করি। আমাদের তো খুব বেশি দিন আগের ঘটনা না, যখন আমাদের দেশে মনে আছে এক ধরনের খুব ভালগার অশ্লীল ছবি আমাদের হলে চলতো, এবং এক ধরনের দর্শক, এই তো নিম্ন শ্রেণীর দর্শক, ওটা দেখতে মিড 90s থেকে 2007-2006 পর্যন্ত এটা খুবই, এবং মধ্যবিত্ত দর্শক হল থেকে চলে গেছে। এক ধরনের ওয়ার্কিং ক্লাস, যেটা আমি লোয়ার ক্লাস বলবো, ওয়ার্কিং ক্লাস যেটা, ওটা এক ধরনের বিনোদনের জায়গা ছিল, এবং ওরা দেখতে যাইতো। কারণ অনেক শিক্ষিত ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টরা বা রুচিশীল, ওরা ওখান থেকে বেরিয়ে গেল। মধ্যবিত্ত দর্শক, যেটার উপরে আমাদের ইন্ডাস্ট্রি ডিপেন্ড করতো, নারী দর্শক, মা, খালা, চাচিরা ছবি দেখতে সবাই সরে গেল, ওরা ওখান থেকে চলে আসলো। তারপর কি হলো, মানে দেখেন, এটা আমার কাছে কেন জানি মনে হয় এগুলো সব একটার সাথে একটা জড়িত। তারপর আমরা হঠাৎ করে দেখলাম এক জঙ্গির উদ্ভব হইলো, সে দেশের কতটা ডিস্ট্রিক্টে, 64টা ডিস্ট্রিক্টে সব হলে বোমা মেরে দিল। মানুষের মধ্যে আরো একটা আতঙ্ক ঢুকিয়ে দেয়া হলো, সিনেমা হলে যায় না, ছবি দেখতে যান না। আবার সেটা তখন যে 7-8-এ যে আর্মি ব্যাগ যে গভর্নমেন্ট আসলো, তখন এসে একটা টাস্ক ফোর্স করে এটাকে ফোর্সফুলি এই অশ্লীলতার বিরুদ্ধে অভিযান চালিয়ে এটাকে বন্ধ করা হলো। ততক্ষণে আমাদের বের হয়ে গেছে, ততদিন বের হয়ে গেছে, হলগুলা অলরেডি পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমি এখন আপনার কথার সাথে রিলেট করে বলছি, এইটা আমার কেন জানি মনে হয় একটা পার্ট অফ কনস্পিরেসি। এই পৃথিবীতে ইমতিয়াজ বর্ষণ
কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? আমার মাকে। জানতাম এটা। ভেরি ন্যাচারাল। খালাম্মাকে বলা হয় নাই এমন কোনো কথা কি তুই বলতে চাস, যে কথাটা আসলে তুই বলতে চাইছিস বাট বলা হয় নাই কখনো? যেটা বলা হয়নি এটা আর বলে কি করবো, এটা আমি বলতে চাই না। বলতে চাস না? আমি আসলে মিস করি আমার বাবাকে খুব বেশি। বাবা কি তোকে আর্টিস্ট হিসেবে দেখে যেতে পারছিলেন? বড় পর্দায় দেখেননি বাট বড় পর্দায় পারেননি, ছোট পর্দায়। and he was fine with it, you being an artist? আমার বাবা আমাকে কখনো না করে নাই। মানে উনি আমি যে করি এটা যে খুব পছন্দ করতো তা না, কিন্তু আমাকে কখনো না নিরুৎসাহিত করে নাই। হ্যালি ধূমকেতু হ্যাঁ। তোর ব্যান্ড, আমরা তোদের একটা গান শুনতে শুনতে শোটা শেষ করতে চাই। বিফোর দ্যাট I want to give you a gift for coming to my show. It's a pleasure and honor. This is the flag of Bangladesh. It's a pin, আমার হার্ট and I think this is something. This is the gift. I want to give you our flag. থ্যাংক ইউ সো মাচ। ইটস এ হিউজ গিফট। আমাদের জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন একটা পতাকা। তা আমার জাতির জীবনে আমার হিরোরা হলো ফ্রিডম ফাইটাররা। Okay. এখন আমরা ইমোশনাল হই জাতীয় সঙ্গীতে, এখন আমরা দেশাত্মবোধক গানে খুব ইমোশনাল হয়ে যাই। এটা কেন এত কানেক্ট করে ফেলে? হ্যাঁ, এটা করে ফেলে। আমার মনে হয় এটা যারা বুঝবে না বা এটা যারা বুঝে না তারা কখনো বাংলাদেশকে আপন করতে পারে নাই। হ্যালি ধূমকেতুর একটা গান। মেঘে মেঘে ওড়ো তুমি সাদা মেঘের ভেলা, তোমায় ছুতে আমার আমির পাহাড় চূড়াই ছোটা ছোটা পাহাড় চূড়া, পাহাড় বে নদীর বয়ে চলা, নদীর জলে তোমার আমার গোপন কথা বলা, নদীর জলে তোমার আমার প্রেমের কথা বলা, নদীর জলে তোমার আমার গোপন কথা বলা। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবেই সহজ হয়।